বিয়ের পরে আমার শাশুড়ি প্রত্যেকদিন রাতের বেলা আমাদের রুমে এসে আমার ও বরের সামনে সারা রাত চোখ খুলে আমাদের দিকেই তাকিয়ে বসে থাকতো, যাতে আমরা স্বামী স্ত্রী কোনো রকম শারীরিক সম্পর্ক করতে না পারি। কারণ আমার শাশুড়ি চাইতো না আমি যাতে গর্ভবতী হয়। আসলে আমি একজন গ্রামের সাদাসিধে মেয়ে ছিলাম। আমার জীবনের কাহিনী শুনে আপনাদের চোখ থেকে জল বেরিয়ে আসবে। আমরা 3 বোন ছিলাম। 3 বোনের মধ্যে আমি মেজ বোন ছিলাম। আমার বড়দির বিয়ে 2 বছর আগেই হয়ে গেছিল। আমার বড়দির বিয়েও গ্রামেই হয়েছিল। আমাদের গ্রামে পড়াশোনার অত চলন ছিল না। বাবা গরিব ছিল, তাই আমাদের পড়াশোনায় অত চাপ দেয়নি এবং আমাদের নিজে থেকে সেরকম ইচ্ছেও হয়নি। যেহেতু ছোট থেকে অভাব দেখে বড় হয়েছিলাম, তাই পড়াশোনার দিকে আর মন যায়নি। আমার নাম শাবনূর। 18 বছর বয়স হতে না হতে বাবা আমার বিয়ের জন্য তোড়জোড় শুরু করে দেয়। আসলে গরিব মানুষের সব কিছুতেই সমস্যা। তাদের অভাব যেমন বেশি থাকে, সেরকম দুশ্চিন্তাও অনেক বেশি থাকে। আমরা যেহেতু 3 বোন ছিলাম, তাই বাবার ঘাড়ে অনেক বেশি দায়িত্ব ছিল। তাই বাবা আমাদের অল্প বয়সে বিয়ে দিয়ে দিত। আসলে শিক্ষা ও টাকা পয়সার অভাব থাকলে যা হয়। আমাদের 3 বোনের মধ্যে আমি দেখতে খুবই সুন্দরী ছিলাম। আমাদের পাড়ায় 2-1টা খুব বড়লোক ফ্যামিলি ছিল। তাদের বাড়ির মেয়েরা আমাকে দেখে বলতো, তুই তো গরিব ঘরের মেয়ে, তা সত্ত্বেও তুই এত সুন্দর দেখতে কী করে? তোরা তো পান্তা ভাত খেয়ে বড় হয়েছিস, আর আমরা তো এত ভালো ভালো খাবার খেয়ে বড় হয়েছি, তা সত্ত্বেও তুই আমাদের থেকে বেশি কী করে সুন্দর? তারা যখন এই ধরনের কথা বলতো, তখন আমি এই কথাগুলো আবার বাড়িতে এসে আমার মাকে শোনাতাম। মা তখন এই কথাগুলোর মানে আমাকে বুঝিয়ে বলতো না, শুধু একটুখানি মুচকি হাসি হেসে আমাকে আলতো চুমু খেয়ে আদর করতো, আর বলতো ভগবান যাকে যেমন রূপ দিয়েছেন সেটা কেউ পাল্টাতে পারে না। তারপর আমার বয়স 18 বছর হতে না হতেই বাবা আমার বিয়ে ঠিক করে দেয়। আমার বিয়ে আমাদের পাশের গ্রামেই ঠিক হয়েছিল। আমার যার সাথে বিয়ে ঠিক হয়েছিল, সেই ছেলেটা আমার থেকে বয়সে 10 বছরের বড় ছিল। আমার বরের নাম ছিল সাহিল। তারপর সাহিলের সাথে আমার মুসলিম প্রথা অনুযায়ী বিয়ে হয়। আমরা যেহেতু মুসলিম ফ্যামিলি থেকে বিলং করতাম, তারপর বিয়ে হয়ে আমি চলে আসি শ্বশুরবাড়িতে। আমার বরের আর কোনো ভাই বোন ছিল না। আমার বর এই বাড়ির একমাত্র সন্তান ছিল। আমার শ্বশুর তো অনেক আগেই মারা গেছিল। আমার শাশুড়ি নাকি অনেক কষ্ট করে একা হাতে সাহিলকে মানুষ করেছিল। তাই সাহিল তার মায়ের প্রত্যেকটা কথা মেনে চলতো এবং তার মাকে খুব শ্রদ্ধা করত। বিয়ের প্রথম দিন যেহেতু শ্বশুরবাড়িতে অনেক লোকজন ছিল, তাই আমার শাশুড়ি এবং আমার শাশুড়ির অনেকগুলো আত্মীয় স্বজনেরা প্রথম দিন আমার কাছে তারা সবাই মিলে শুয়েছিল। সেদিন আমার বোন আমার সঙ্গে শ্বশুরবাড়ি এসেছিল, কিন্তু তার পরের দিন সকালবেলা আমার শাশুড়ি কেন আমার সাথে এরকম করেছিল আমি তো কিছুই বুঝে উঠতে পারিনি। তার পরের দিন যখন আমার বাবার বাড়ি থেকে কিছু আত্মীয় আসে কন্যাযাত্রী হিসাবে আমাকে ও বরকে একসঙ্গে বাড়ি নিয়ে যাওয়ার জন্য, তখন প্রত্যেকের খাওয়া দাওয়ার পরে বিকেলবেলা আমার শাশুড়ি আমার বাবা ও কাকাদের বলে আমি ও বর আজ বাড়ি যেতে পারবো না। আমাকে নাকি 7 দিন শ্বশুর বাড়িতেই থাকতে হবে। 7 দিন পরে আমার বর আমাকে বাবার বাড়িতে ছেড়ে দিয়ে আসবে। আমার বাবা ও কাকাদের ইচ্ছা না থাকা সত্ত্বেও আমার শাশুড়ির শর্ত মেনে তাদেরকে ফিরে যেতে হয়। সেদিন যখন আমি বাবার সঙ্গে বাড়ি যেতে পারিনি, তখন আমার খুবই কষ্ট হয়েছিল। কারণ আমাদের গ্রামের বিয়েতে সাধারণত যেটা নিয়ম, সেটা হচ্ছে বিয়ের পরের দিন কন্যা তার বাড়ির লোকের সঙ্গে বরকে নিয়ে বাবার বাড়ি যায়। কিন্তু আমার ক্ষেত্রে সব কিছু উল্টো হয়েছিল। আমার শাশুড়ি যখন বলেছিল আমি 7 দিন পরে বাবার বাড়ি যেতে পারবো, এটা শুনে আমার খুবই কষ্ট হয়েছিল। তার পরের দিন শ্বশুরবাড়ি থেকে সব আত্মীয় স্বজন নিজের নিজের বাড়ি চলে যায় এবং আমার শ্বশুরবাড়ি তখন ফাঁকা হয়ে যায়। বিয়ের আগে আমার বড়দি আমাকে সব কিছু বলেছিল যে কিভাবে বরের সঙ্গে ফুলশয্যার রাত হয়। সব কিছু জানার পরে আমিও খুব এক্সাইটেড ছিলাম সাহিলের সঙ্গে টাইম কাটানোর জন্য। কিন্তু এ কি, রাতের বেলা খাওয়া দাওয়ার পরে আমার শাশুড়ি আমাকে নিজের ঘরে ডাকে এবং বলে তুমি এখন আমার কাছেই ঘুমোবে। শাশুড়ির এটা কথা শুনে তো আমি অনেক বেশি আশ্চর্য হয়েছিলাম। তারপরে আমি যখন বরকে এই কথাটা বলেছিলাম, তখন বর গিয়ে তার মাকে বলেছিল, মা তুমি এটা কেমন কথা বলছো? আমার শাশুড়ি তখন আমার সামনেই বরকে বলে, ও বাবা, বিয়ে হতে না হতেই একদিনের মধ্যে এখন গোলাম হয়ে গেছিস? আমার শাশুড়ি তখন আমার দিকে এগিয়ে এসে বলে, বাড়ির প্রত্যেকটা কথা বরকে বলতে হবে তার কোনো মানে নেই। এই বাড়িতে আমি যেটা বলবো সেটাই করতে হবে। শ্বশুরবাড়িতে 7 দিন থাকার পরে বুঝতে পেরেছিলাম আমার শাশুড়ি অনেক রাগী মেজাজের। ভেবেছিলাম ওনাকে মায়ের মতো ভালোবাসা দিয়ে ওনার সব রাগ শেষ করে দিব, কিন্তু আমার জীবনে তো সব কিছু উল্টোই হয়েছিল। শ্বশুরবাড়িতে 7 দিন থাকার পরে আমার বর আমাকে বাবার বাড়িতে রেখে দিয়ে এসেছিল। বাবার বাড়িতে আমি 10 দিন ছিলাম। বাবার বাড়ি আসার পরে সাহিল আমাকে মাঝে মধ্যে ফোন করতো। বাবার বাড়িতে 10 দিন থাকার পরে আবার শ্বশুরবাড়ি ফিরে চলে আসি। এবার শ্বশুরবাড়ি আসার পরে জানি না সাহিল তার মাকে কি বলেছিল, এবার কিন্তু আমার শাশুড়ি সাহিলের সঙ্গে এক ঘরে থাকতে বাধা দেয়নি। আমার শাশুড়ি আর আমাকে নিজের কাছে নিয়ে ঘুমায়নি।
আমি ও সাহিল এখন এক ঘরেই থাকি। এবারেই চিনতে পেরেছিলাম আমার শাশুড়ির আসল রূপ কী। সকালে যদি টাইমের একটু দেরি হয়ে যেত চা দিতে, তাহলে আমার শাশুড়ি অনেক আজে বাজে কথা শুনিয়ে দিত। এইভাবে প্রায় 3 মাস কেটে যায়, কিন্তু আমি শাশুড়ির মন জয় করতে পারিনি। উনি তো প্রত্যেকটা কথায় আমার ভুল ত্রুটি খুঁজে বের করে আমাকে উল্টোপাল্টা কথা শোনাতেন। এইভাবে 3 মাস তো উনি আমাকে আজে বাজে কথা শুনিয়ে আমাকে আঘাত দিতেন। কিন্তু এখন উনি কথায় কথায় আমার গায়ে হাত তোলেন। আমি যখন সাহিলকে এই কথাগুলো বলতাম, তখন সাহিল তার মাকে বুঝিয়ে বলতো যাতে উনি আমাকে মারধর না করেন। আমি যখন সাহিলকে এই কথাগুলো বলতাম, তখন শাশুড়ি আমার উপরে আরও বেশি অত্যাচার করতেন এবং বলতেন, এসব কথা সাহিলের কানে তুলে তাকে আমার থেকে দূরে করতে চাইছিস। আমি এগুলো সব বুঝতে পারি। বিয়ের 3 মাস পরে আমি একদিন সাহিলকে রাতের বেলা বলেছিলাম আমি মা হতে চাই। সাহিল তখন আমার কথা শুনে ভয় পেয়ে বলে, না না, তুমি এখন মা হতে পারবে না। আমি তখন সাহিলকে জিজ্ঞেস করেছিলাম কেন আমি এখন মা হতে পারবো না। তখন সাহিল বলেছিল তার মা নাকি বারণ করেছে। তার মা যতদিন চাইবে না আমরা নাকি ততদিন বাচ্চা নিতে পারবো না। আমি তো অনেক বেশি আশ্চর্য হয়েছিলাম সাহিলের কথা শুনে। আমি তো কিছুই বুঝতে পারছিলাম না যে কেন তার মা চাইছে না যে আমরা বাবা মা হতে পারি। আমি তো কিছুই বুঝতে পারছিলাম না যে আমার শাশুড়ি আমাদের থেকে কি চাইতো। বিয়ের 6 মাস হয়ে যাওয়ার পরে আমার শাশুড়ি শুধু কথায় কথায় তানা দিতেন যে তুই বাবার বাড়ি থেকে কি নিয়ে এসেছিস। আমার সঙ্গে এত অত্যাচার হতো, কিন্তু আমি সব কিছু মুখ বুজে সহ্য করে থাকতাম, কারণ সাহিল আমাকে ভালোবাসতো। তার ভালোবাসা পেয়ে আমি সব কিছু ভুলে থাকতাম। আমার শাশুড়ির এত অত্যাচার সহ্য করার পরেও বাড়িতে আমার বাবা মাকে কিছু বলিনি, কারণ জানতাম আমার বাবা মা গরিব হতে পারে, কিন্তু আমার সঙ্গে এত অত্যাচার হচ্ছে এইসব শোনার পরে তাদের খুব কষ্ট হবে, তাই আমি তাদেরকে কিছু বলিনি। আমার শাশুড়ি এত রাগী ছিলেন যে সাহিল একদিন রান্নাঘরে এসে আমাকে একটু মাথায় হাত দিয়ে আদর করছিল, আর ওই সময় শাশুড়ি রান্নাঘরে ঢুকে পড়ে। তখন সাহিলকে রেগে বলে, ছি ছি, তোর লজ্জা করে না দিন দুপুরবেলা রান্নাঘরে ঢুকে এই সব নোংরামি করতে? তোদের শরীরে খুবই আগুন না? তোদের তো লজ্জা শরম কিচ্ছু নেই। আমাদের যুগে দিনের বেলা স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে কথা বলা তো দূরের কথা, আমরা একে অপরের দিকে লজ্জায় দেখতামও না। শুধুমাত্র রাত্রি ছাড়া আমরা একে অপরের সঙ্গে কথা বলতাম না বা ভালোবাসতাম না। গল্প করা তো অনেক দূরের কথা। তখন সাহিল তার মাকে বলে, মা, আমি এমন কি করেছি? আমি তো শুধু তোমার বৌমার মাথায় হাত দিয়ে দুটো কথা বলছিলাম। আমার শাশুড়ি তখন বলে, আমার মুখের উপরে বেশি কথা বলার দরকার নেই, যা গিয়ে নিজের কাজ কর। সাহিল তখন মন খারাপ করে সেখান থেকে চলে যায়। কিছুদিন থেকে আমাদের বাড়িতে আমাদের গ্রামের প্রধানের ছেলে মাঝে মধ্যে আসতো। প্রধানের ছেলের নাম ছিল রাজেশ। তার ব্যাপারে শুনেছিলাম সে নাকি অনেক বড় লোক এবং তার নাকি টাকার খুব অহংকার, এবং সে চরিত্রহীন একটা ছেলে। গত 3 বছরে সে 3টে বিয়ে করেছিল। জানি না আমার শাশুড়ি কী কারণে ওই চরিত্রহীন ছেলের সঙ্গে যোগাযোগ রেখেছিল। রাজেশবাবু যখনই আমাদের বাড়িতে আসতো তখনই আমার দিকে খুব নোংরা দৃষ্টিতে তাকিয়ে থাকতো। সেদিন আমি রাতে সাহিলকে বলেছিলাম, রাজেশবাবু আমার দিকে নোংরা দৃষ্টিতে তাকিয়ে থাকেন। রাজেশবাবু যখন বাড়িতে আসেন তখন আমার খুব ভয় লাগে। বর তখন আমাকে বলেছিল, রাজেশবাবু আমাদের টাকা পয়সা দিয়ে অনেক সাহায্য করেছেন, ওই জন্যই উনি মাঝে মধ্যে আমাদের বাড়িতে আসেন, তাই ওনাকে বাধ্য হয়ে খাতির যত্ন করতে হয়। কিন্তু উনি খারাপ মানুষ না, উনি সবার সাহায্য করেন, তাই তুমি ওনার ব্যাপারে অত ভেবো না। এই বলে বর আমাকে আদর করতে শুরু করে। তখন আমি বরকে বলি, 1 বছর হতে চললো, আর কত দেরি করব? এবার তো আমি মা হতে চাই, তুমি তোমার মায়ের সাথে কথা বলো না কেন? সাহিল তখন বলে, আমি মায়ের সাথে কথা বলতে পারবো না, কারণ মা এখন পরিষ্কারভাবে বারণ করেছে যাতে তুমি এখন গর্ভবতী না হতে পারো। সেদিন রাতে আমি সাহিলকে পরিষ্কারভাবে জিজ্ঞেস করেছিলাম যে কী কারণে তার মা আমাকে গর্ভবতী হতে দিতে চায় না। তখন সাহিল বলেছিল, আমার শাশুড়ি নাকি শহরে একটা বাড়ি কিনতে চায়, এবং যেদিন উনি শহরে বাড়ি কিনে নেবেন সেদিন নাকি আমাকে মা হওয়ার পারমিশন দেবেন, কারণ উনি চান না ওনার নাতি নাতনিরা গ্রামে মানুষ হোক, উনি চান আমাদের বাচ্চা যাতে শহরে বড় হয়। আমি তখন রেগে বরকে বলেছিলাম, এটা আবার কী ধরনের কথা? কেন, গ্রামে কি আমরা বড় হয়নি? গ্রামে কি বাবা মা মিলে ভালোভাবে নিজের বাচ্চাদের মানুষ করতে পারে না? গ্রামের বাচ্চারা কি মানুষ হয় না? তুমি যখন সব কাজ তোমার মায়ের অনুমতি পেয়ে করবে, তাহলে এক কাজ করো, যেদিন তোমার মা আমাকে গর্ভবতী হওয়ার অনুমতি দিবেন সেদিন তুমি আমার সঙ্গে সম্পর্ক করবে। এই বলে আমি কাঁদতে কাঁদতে শুয়ে পড়ি। সাহিলও তখন আমার সঙ্গে আর বেশি কথা না বলে শুয়ে পড়ে। তার পরের দিন সকালবেলা সাহিল নিজের কাজের জন্য বেরিয়ে পড়ে। সাহিলের ছোটোখাটো একটা দোকান ছিল এবং কোনো রকমভাবে দোকানটা চলতো, তাতে আমাদের সংসারটা চলে যেত। সেদিন আমার শাশুড়ি প্রধানের বাড়ি যায়। আমি সেদিন একাই ঘরে ছিলাম। আমি রান্নাঘরে বাসন মাজছিলাম।
তখন দেখি হঠাৎ করে পেছন দিক থেকে আমাকে কেউ জড়িয়ে ধরেছে। তখন ভয় পেয়ে আমার হাত থেকে বাসনটা পড়ে যায়। তারপর পেছন দিকে ঘুরে তাকাতেই দেখি রাজেশবাবু আমাকে জড়িয়ে ধরেছেন। আমি তখন ভয়ে চিৎকার করতে শুরু করি এবং বলি, বাড়িতে কেউ নেই, আপনি এখন বেরিয়ে যান। উনি তখন আমার হাত ধরে টানাটানি শুরু করেন। আমি তখন ভয়ে কান্নাকাটি শুরু করে দিই এবং বলি, আমাকে ছেড়ে দেন, বাড়িতে কেউ নেই, আপনি পরে আসবেন। তারপর উনি যখন আমার সঙ্গে জোর জবরদস্তি শুরু করেন, তখন না পেরে উনার গালে আমি এক থাপ্পড় মারি। ঠিক ওই সময় আমার শাশুড়ি ঘরে ঢুকে যায়। রাজেশবাবু তখন আমার শাশুড়ির দিকে তাকিয়ে রেখে বলেন, কাকি, তোমার সঙ্গে খুব জরুরি কথা আছে, আজ সন্ধ্যায় আমার বাড়ি আসবে। আমার শাশুড়ি তখন রাজেশবাবুর মুখ দেখে ভয়ে হাত জোর করে মাথা নাড়িয়ে বলে, ঠিক আছে। তারপর রাজেশবাবু যখন আমাদের বাড়ি থেকে চলে যায়, তখন আমার শাশুড়ি আমার দিকে রেগে এগিয়ে আসে এবং আমার হাত ধরে বলে, তুই রাজেশবাবুর সঙ্গে নিশ্চয়ই খারাপ ব্যবহার করেছিস, যার জন্য রাজেশবাবু আমার উপর রাগ করে বাড়ি থেকে চলে গেলেন। আমি তখন কাঁদতে কাঁদতে শাশুড়িকে বলি, মা, উনি আমার সাথে আজ অনেক খারাপ ব্যবহার করেছেন। আমি অনেক দিন থেকেই লক্ষ্য করছি উনি আমার দিকে নোংরা দৃষ্টিতে তাকিয়ে থাকেন। ওনার মতিগতি আমার ঠিক লাগছে না। আমার শাশুড়ি তখন আমার গালে এক থাপ্পড় মারে ও বলে, একটা ভালো মানুষের চরিত্রে দাগ লাগাতে তোর লজ্জা করে না? রাজেশবাবু কত মানুষকে টাকা দিয়ে সাহায্য করে, উনি আমাদের কত সাহায্য করেছেন। তারপর আমার শাশুড়ি আমার গালে থাপ্পড় মেরে বলে, তুই রাজেশবাবুর সঙ্গে মুখ কালো করতে চেয়েছিস, রাজেশবাবুর টাকা দেখে তুই রাজেশবাবুকে ফাঁসাতে চেয়েছিস। আমি আজকে এই সাহেলকে বলে তোকে বাড়ি থেকে বের করে দিব। তোর মতো মেয়েকে আমি বাড়িতে রাখতে চাই না। তুই আমার ছেলেকে ঠকিয়েছিস। আমি নিজের চোখে দেখেছি তুই রাজেশবাবুর সঙ্গে নোংরামি করছিলিস। আমি অনেক চেষ্টা করেছিলাম শাশুড়িকে বোঝানোর, কিন্তু জানি না কেন সব কিছু জানার পরেও আমার শাশুড়ি আমাকে দোষারোপ করেছিল। আমি সেদিন সারাদিন খাবার দাবার না খেয়ে চুপচাপ ঘরের মধ্যে মন খারাপ করে বসেছিলাম এবং সাহিলের অপেক্ষা করছিলাম, কারণ আমার মনে বিশ্বাস ছিল আর কেউ আমাকে বিশ্বাস করুক আর না করুক, আমার সাহিল আমার কথায় বিশ্বাস করবে। সেদিন সন্ধ্যায় আমার শাশুড়ি রাজেশবাবুর কথা অনুযায়ী তাদের বাড়িতে যায়। আমার শাশুড়ির চলে যাওয়ার পরে সাহিল বাড়িতে আসে। সাহিল যখন বাড়িতে আসে এবং আমাকে দেখে আমি মন খারাপ করে চুপচাপ বসে আছি, তখন সে আমাকে জিজ্ঞেস করে, কি হয়েছে? আমি তখন সাহিলকে সব সত্যি কথা বলেছিলাম। তারপর আমার শাশুড়ি যখন বাড়ি ফিরে আসে, তখন সাহিল তার মায়ের সঙ্গে কথা বলতে যায়। তখন আমি একটা জিনিস লক্ষ্য করেছিলাম, আমার শাশুড়ি যখন রাজেশবাবুর বাড়ি থেকে বাড়ি ফিরে এসেছিল, তখন আমার শাশুড়ির হাতে একটা ব্যাগ ছিল এবং ওই ব্যাগ নিয়ে তাড়াতাড়ি উনি নিজের ঘরের মধ্যে ঢুকে পড়েন এবং দরজাটাকে ভেতর দিক থেকে লক করে দেন। আমি ভেবেছিলাম সাহিল তার মায়ের ঘরে গিয়ে তার মাকে বুঝিয়ে বলবে এবং সব কিছু ঠিকঠাক করে দেবে, কিন্তু সাহিল যখন শাশুড়ির ঘরে যায়, তখন শাশুড়ি সাহিলকে নিয়ে ঘরের মধ্যে ঢুকে দরজাটাকে লক করে দেয়। তারপর অনেকক্ষণ সাহিলের সঙ্গে কথা বলে। তখন আমি বাইরে থেকে তাদের কোনো কথাই শুনতে পাইনি যে আমার শাশুড়ি ঘরের ভিতর দরজা লাগিয়ে সাহিলের সঙ্গে এমন কি কথা বলছিল। ভেবেছিলাম আমি যখন সাহিলকে এই কথাগুলো বলবো, তখন সাহিল আমার কথা বিশ্বাস করে তার মায়ের সঙ্গে কথা বলবে এবং তার মাকেও বোঝানোর চেষ্টা করবে। কিন্তু অনেকক্ষণ পরে সাহিল ও তার মা যখন দরজা খুলে বাইরে বেরিয়ে আসে, তখন সাহিলের ওই রকম রূপ দেখে আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। কারণ সাহিল রুম থেকে বেরিয়ে আমার দিকে এগিয়ে এসে আমার চুলের মুঠি ধরে বলে, আমার পিঠ পিছনে তুই এই সব নোংরা কাজ করেছিস? আমি তখন কাঁদতে কাঁদতে সাহিলের পা ধরে বলেছিলাম, আমি তোমাকে যা বলেছি সব সত্যি কথা বলেছি। রাজেশবাবু আমার সঙ্গে জোর জবরদস্তি করার চেষ্টা করেছিলেন, তাই আমি ওনাকে থাপ্পড় মেরেছিলাম। এতে আমার কোনো দোষ নেই, দয়া করে আমার কথার বিশ্বাস করো। আমি তোমাকে অনেক ভালোবাসি। সাহিল তখন আমার চুলের মুঠি ধরে আমাকে বাড়ির বাইরে ধাক্কা মেরে ফেলে দেয় এবং বলে, তোর মতো মেয়েকে আমি এক মুহূর্ত নিজের বাড়িতে থাকতে দিতে পারবো না। তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা। আজ এই মুহূর্তে আমি তোকে তালাক দিলাম। তালাক, 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 এই 3 তালাক দিয়ে আমি তোকে মুক্তি দিলাম। আর কোনোদিন নিজের মুখ আমাকে দেখাবি না। তুই এখান থেকে বেরিয়ে যা। আমি তাদের হাতে পায়ে ধরে অনেক অনুরোধ করেছিলাম যাতে আমাকে বাড়ি থেকে বের না করে, কিন্তু আমার শাশুড়ি ও আমার বর আমার কোনো কথা শোনেনি। আমি তো কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে সাহিল আমার সঙ্গে এত খারাপ ব্যবহার করবে। তারপর আমি চোখের জল মুছে দিয়ে রাস্তার দিকে হাঁটতে শুরু করি। ঠিক ওই সময় দেখি রাজেশবাবু নিজের গাড়ি নিয়ে রাস্তার উপরে দাঁড়িয়ে আছে। তাকে দেখে তো আমি অনেক ভয় পেয়ে যাই। তারপর আমি মাথা নিচু করে চুপচাপ রাস্তা দিয়ে হেঁটে যেতেই
রাজেশবাবু আমার হাত ধরে জোর জবরদস্তি আমাকে গাড়িতে বসিয়ে তার বাড়িতে নিয়ে আসে। বাড়িতে এনে আমার হাত পা বেঁধে রাখে। আমি তখন কেঁদে অনেক বেশি ভয় পেয়ে রাজেশবাবুকে জিজ্ঞেস করেছিলাম, আপনি কেন আমার সঙ্গে এরকম ব্যবহার করছেন? আমাকে আমার বাবার বাড়ি যেতে দেন। আপনার জন্য আমার সব কিছু আজ শেষ হয়ে গেছে। আপনার জন্যই আমার স্বামী আমাকে ছেড়ে দিয়েছে। আপনি আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছেন। রাজেশবাবু আমার কথা শুনে হেসে বলে, তোমার এই সুন্দর চেহারা দেখে আমার রাতের ঘুম হয় না। আমি তোমাকে পেতে চাই, তাই 7 লক্ষ টাকার বিনিময়ে তোমাকে আমি কিনে নিয়েছি। রাজেশবাবুর কথা শুনে তো আমার মাথায় যেন বাজ ভেঙে পড়ে। তারপর আমি অনেক বেশি ব্যস্ত হয়ে জিজ্ঞেস করেছিলাম, আপনার কাছে আমাকে কে বিক্রি করেছে? আমি জানি আপনি এসব মিথ্যা কথা বলছেন। রাজেশবাবু তখন বলে, আমার মিথ্যা কথা বলার দরকার কি? আমার মিথ্যা কথা বলে কোনো লাভ নেই। আমার তো এটাই কাজ। আমার যখন কোনো মেয়েকে ভালো লাগে আমি সেই মেয়েকে টাকা দিয়ে কিনে নিয়ে আসি। তোমার শাশুড়ি তোমাকে 7 লক্ষ টাকার বিনিময়ে আমার কাছে বিক্রি করে দিয়েছে। শুধু তোমার শাশুড়ি নয়, তোমার বর সাহিল আমার অফিসে চাকরি পাওয়ার লোভে তোমাকে আমার কাছে বিক্রি করে দিয়েছে। এই বলে উনি জোরে জোরে হাসতে শুরু করেন। রাজেশবাবুর কথা শুনে মনে হয় আমার মাথা যেন আর কাজ করছে না। স্বপ্নেও ভাবিনি আমার বর আমাকে টাকার লোভে কারো কাছে বিক্রি করে দেবে। মানুষ এত লোভী কি করে হতে পারে? সেদিন আমি বুঝতে পারি আমার শাশুড়ি কেন আমাকে এতদিন গর্ভবতী হতে দেয়নি। আসলে উনি এটা প্রথম থেকেই ভেবে রেখেছিলেন যে একটা সুন্দর মেয়ে দেখে নিজের ছেলের বিয়ে দিবেন এবং রাজেশবাবুর কাছে বিক্রি করে দিবেন। এই ভেবে উনি আমার সঙ্গে সাহিলের বিয়ে দিয়েছিলেন। কিন্তু আমার নিজের পর টাকা পয়সার লোভে আমাকে একটা শয়তানের কাছে বিক্রি করে দিবে, আমি কোনোদিন এটা স্বপ্নেও ভাবিনি। সব কিছু জানার পরে আমি মন থেকে ভেঙে পড়েছিলাম। কারণ নিজের স্বামী যদি নিজের স্ত্রীকে ঠকায় তাহলে এই পৃথিবীতে কেউ কারো ভরসার যোগ্য থাকবে না। তারপর রাজেশবাবু প্রত্যেক দিন আমার সঙ্গে জোর জবরদস্তি সব কিছু করতো, আর আমি কিছু করতে পারতাম না। উনি যেহেতু ঘরের মধ্যে আমাকে হাত পা বেঁধে রেখেছিলেন তাই আমি পালাতেও পারিনি। প্রথম দিন উনি আমাকে বলেছিলেন, তুই আমাকে থাপ্পড় মেরেছিলিস তাই তো? এটার প্রতিশোধ আমি খুব ভালো করে 6 মাস ধরে নেব। আসলে আমি রাজেশবাবুর হাতে পায়ে ধরে বলেছিলাম যাতে উনি আমাকে ছেড়ে দেন। উনি তখন বলেছিলেন, তোকে তো ছাড়ার জন্য 7 লক্ষ টাকা দিয়ে কিনে নিয়ে আসেনি। আগে খুব ভালো করে তোকে ব্যবহার করব, তারপর 6 মাস পরে তোকে ছেড়ে দেব। আমি অনেকবার পালানোর চেষ্টা করেছিলাম, কিন্তু আমি প্রত্যেকবার ব্যর্থ হয়েছিলাম। আমি যতবার পালানোর চেষ্টা করেছিলাম ততবার ওই শয়তান রাজেশ আমার সঙ্গে অনেক খারাপভাবে টর্চার করেছিল। একবার যখন আমি পালানোর চেষ্টা করেছিলাম তখন ওই শয়তান আমার পায়ে গরম আগুনে ছ্যাঁকা দিয়েছিল এবং ভয় দেখিয়েছিল যে এর পরে যদি আমি পালানোর চেষ্টা করি তাহলে সে আমাকে খোঁড়া করে বাড়িতেই বসিয়ে রাখবে। রাজেশের একজন হিন্দু ড্রাইভার ছিল, তার নাম ছিল দিলীপ। দিলীপ প্রথম থেকেই সব কিছু জানতো। আমার সঙ্গে যা অত্যাচার হতো দিলীপ সব কিছু জানতো। কারণ দিলীপ প্রত্যেক দিন রাতে ওই শয়তান মানে রাজেশকে ঘরের ভিতরে এসে তাকে ড্রিঙ্ক তৈরি করে দিত এবং আমার হাত পা বাঁধা অবস্থায় দেখে দিলীপ প্রত্যেক দিন আমার দিকে তাকিয়ে থাকতো। আমি তো পুরো জ্যান্ত লাশ হয়ে গেছিলাম। আমার চোখের নিচে কালো দাগ পড়ে গেছিল। খাওয়া দাওয়া ঘুম সব কিছু ছেড়ে দিয়েছিলাম। ওই শয়তান রাজেশ প্রত্যেক দিন আমার সঙ্গে নিজের ইচ্ছে মতো করে নোংরামি করত। সেদিন রাতে ড্রিঙ্ক করে ওই শয়তান দিলীপের সামনেই আমার সঙ্গে নোংরামি করে। সেদিন আমি প্রথম দিলীপের চোখের জল পড়তে দেখেছিলাম আমার জন্য। সেদিন আমি বুঝেছিলাম একমাত্র দিলীপ আমাকে এখান থেকে উদ্ধার করতে পারে। এইভাবে প্রায় 1 মাস হয়ে গেছিল। সেদিন রাতের বেলা দিলীপ ওই শয়তানকে ড্রিঙ্ক রেডি করে দেয়। তারপর সেদিন ওই শয়তান ড্রিঙ্ক করার পরেই ঘুমিয়ে পড়ে, কারণ সেদিন রাজেশ ওই ড্রিঙ্কের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল। তারপর দিলীপ আমার হাতের পায়ের বাঁধন খুলে আমাকে আস্তে করে ঘরের দরজা খুলে পেছন দিকের দরজা দিয়ে গাড়িতে বসিয়ে স্টেশনে নিয়ে যায়। তারপর সেদিন রাতে ট্রেনে করে দিলীপ আমাকে শহরে নিয়ে আসে। শহরে নিয়ে আসার পরে একটা ছোটোখাটো ঘর ভাড়া নেয়। তারপর দিলীপ আমার 1 মাস ধরে সেবা যত্ন করে, কারণ আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। আমি ঠিকঠাকভাবে হাঁটা চলাও করতে পারছিলাম না। আমি অনেক বেশি দুর্বল হয়ে পড়েছিলাম। 1 মাস পরে আমি যখন পুরোপুরি সুস্থ হয়ে উঠি তখন দিলীপ আমাকে হিন্দু ধর্ম অনুযায়ী মাথায় সিঁদুর ও গলায় মালা পরিয়ে বিয়ে করে। সেদিন আমি বুঝতে পেরেছিলাম ধর্ম পরিবর্তন করে যদি মানুষ সুখী হতে পারে তাহলে সে কেন ধর্ম পরিবর্তন করবে না। আমার সঙ্গে যা অন্যায় ও অত্যাচার হয়েছিল তারপরে দিলীপ আমার জীবনে এসেছিল। যাকে আমি চিনতাম না জানতাম না সে আমার মনের কষ্ট বুঝতে পেরেছিল এবং রাজেশের মতো একটা শয়তানের হাত থেকে আমাকে রক্ষা করেছিল।
এবং আমাকে তার মনে জায়গা দিয়েছিল। তাই আমি মুসলিম হয়েও খুশি খুশি হিন্দু ধর্মের ছেলের সঙ্গে মানে দিলীপকে বিয়ে করেছিলাম। বিয়ে করার পরে দিলীপ আমাকে নিজের মনের কথা বলেছিল। সে বলেছিল প্রত্যেক দিন যখন সে আমাকে দেখতো এবং আমার সঙ্গে কিভাবে অত্যাচার হচ্ছে সেগুলো দেখতো, তখন দিলীপের মনে নাকি খুব কষ্ট হতো এবং সে ভেবে নিয়েছিল যেমন করে হোক না কেন আমাকে ওখান থেকে উদ্ধার করবে, কারণ আমার কষ্ট দেখে সে আমাকে মনে মনে ভালোবেসে ফেলেছিল। দিলীপের বয়স মাত্র 25 বছর এবং সে একজন খুব ভালো মনের মানুষ। তার সঙ্গে সংসার করতে আজ 4 বছর হয়ে গেছে। আমাদের একটা সন্তানও আছে। কোনোদিন স্বপ্নেও ভাবিনি দিলীপ আমার জীবনে এইভাবে আসবে এবং আমাকে এত ভালোবাসা দিবে। 4 বছর পরে বাবা মায়ের সঙ্গে অনেক কষ্ট করে যোগাযোগ করেছিলাম এবং তাদেরকে শহরে ডেকেছিলাম, কারণ আমি যখন অনেক দিন বাবার বাড়ি যাইনি তখন আমার বাবা মা সাহিলের বাড়ি গিয়ে আমার খোঁজ খবর নিয়েছিল এবং আমার শাশুড়ি ও সাহিল বলেছিল আমি নাকি একটা ছেলের সঙ্গে পালিয়ে গেছি। তারা আমার বাবাকে মিথ্যে কথা বলেছিল। তারপরেও আমার বাবা মা আমাকে খোঁজার চেষ্টা করেছিল, কিন্তু আমাকে খুঁজে বের করতে পারেনি। আমার বাবা মা যখন জানতে পেরেছিল আমি একজন হিন্দু ছেলের সঙ্গে বিয়ে করেছি, তারপরেও তারা আমাকে কিছু বলেনি, কারণ শহরে এসে যখন বাবা মা দেখেছিল আমি দিলীপের সঙ্গে অনেক ভালো আছি এবং দিলীপ ও আমি যখন বাবা মাকে সব সত্যি কথা বলেছিলাম, তখন আমার বাবা মা দিলীপের হাতে পায়ে ধরে অনেক ধন্যবাদ জানিয়েছিল। তারপর বাবা বলেছিল সাহিলের মা নাকি এখন একজন মেন্টাল পেশেন্ট হয়ে গেছে এবং তাকে বাড়িতে সবসময় বন্ধ করে রাখতে হয় এবং সাহিলের মায়ের জন্য নাকি সাহিলকে কেউ বিয়ে করতে রাজি হয় না এবং রাজেশ নাকি সাহিলকে নিজের অফিস থেকে বের করে দিয়েছে। সাহিলের এখন খুবই খারাপ অবস্থা হয়ে গেছে এবং তার পাশে আজ কেউ নেই এবং তাকে সাহায্য করারও আজ কেউ নেই। এই জন্যই বলে লোভে পাপ এবং পাপে মৃত্যু। মানুষের অত বেশি লোভ ঠিক নয়। যে মানুষ টাকার জন্য নিজের বাড়ির লোককে অন্যের কাছে বিক্রি করে দেয় সেই মানুষই না। সাহিলের মা যা অন্যায় করেছিল সাহিলও তার মায়ের সঙ্গে দিয়েছিল। সাহিলের উচিত ছিল তার মায়ের খারাপ কাজে বাধা দেওয়া। আমি আজ দিলীপের সঙ্গে অনেক ভালো আছি। দিলীপের মতো লাইফ পার্টনার পেয়ে আমি অনেক ধন্য। বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।